আমি যখন শুরু করেছিলাম তখন অনেক রকম বাধা এসেছে, কারণ আমি একজন তরুণী। 10 বছর আগে আমি ভাবতেও পারিনি যে আমি সফল হব। আমি কখনোই ভাবিনি আমি এই জায়গায় আসব, এত মানুষ আমার দোকান চিনবে। যখন আমি ব্যর্থ হলাম, আমার মনে হলো এখন সময় সামনে আসার আর সত্য বলার। আমি একজন তরুণী, আর আমাকে দেখলে হয়তো একজন কৃষক মনে হবে না। বড়দের অনেকেই কম বয়সী এক মেয়ের কথা শুনতে চায় না, কারণ তাদের অনেক অভিজ্ঞতা। এটা পুরুষ শাসিত একটা কাজের ক্ষেত্র। কৃষিকাজে আগ্রহী মেয়ের সংখ্যা আসলে বেশ কম। আমি আসলে আমাদের খাদ্য আর কৃষি ব্যবস্থা দেখতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম উদ্ভাবন করার আর পরিবর্তন আনার অনেক সুযোগ আছে। বাবার দিক থেকে হিসেব করলে আমি মূলত কৃষক পরিবার থেকে এসেছি। বাবা নিজের খোরাকি আর শস্য নিজেই ফলানো নিয়ে গর্ব করতেন, আর সেই বৈশিষ্ট্য নিয়েই আমি বড় হয়েছি। আমি লুইস মাবুলো, আমি কাকাও প্রজেক্টের প্রতিষ্ঠাতা, আর আমি ফিলিপাইনের কামারিন সুরে থাকি। ফিলিপাইন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, যেটি জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের মুখে পড়বে। ঘূর্ণিঝড়, খরা আর প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরাই সবসময় সবার আগে থাকি। কৃষকেরা জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর একটি, যে কারণে এই উদ্যোগ নেওয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম এই ধরনের কাজের মধ্যে আমাদের পরিবেশবাদ, যত্নশীলতা এবং জলবায়ু শিক্ষা নিয়ে আসা জরুরি ছিল। আমার বয়স যখন কম ছিল তখন আমি নিজের একটা দোকানের স্বপ্ন দেখতাম, কিন্তু আমি ভাবিনি যে আমি শূকরের পা বিক্রি করব, কারণ আমি আগে এটা পছন্দই করতাম না। আসলে আমি একটা মুদি দোকান বা একটা মিনি মার্টের মতো কিছু খুলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমার বাবা মাকে সাহায্য করতে শুরু করি আমি দেখলাম যে খাও খামো বিক্রি করে একটা ভালো ক্যারিয়ার গড়া যেতে পারে। সবাইকে প্রতিদিন খেতে হয়, তাই তাদের সবসময়ই খাবার কিনতে হয়। আমার বাবা মা 30-40 বছর আগে তাদের দোকান শুরু করে। তারা খাও খামো বিক্রি করত, তাই আমি তাদের পরম্পরা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। হ্যালো, আমার নাম ওয়ান্দি সিংহারা না আয়ুথায়া। আমার ডাকনাম তা। আমার বয়স 52 বছর। আমি খাও খামো সাই তুজেতা দোকানের মালিক। আমি ব্যাংককে থাকি। খাও খামু হলো ভাতের ওপরে স্টু করা শূকরের পায়ের মাংস। এটাতে বাছাই করা সবজি থাকে। আমাদের রেসিপিতে রসুন, মরিচ আর ভিনেগারও আছে। চীনাবাদাম দেয়া আমার বাবা মার পুরনো রেসিপি। আমার বাবা বাবুর্চি ছিলেন, তিনি রেসিপিতে চীনাবাদাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন যেন এটা অন্যদের থেকে আলাদা হয়। তিনি মনে করেছিলেন এতে স্বাদ বাড়বে এবং আরো নরম হবে, তাই আমার বাবা মা পরিবারের পুরনো রেসিপি কিছুটা বদলে নেন। আমার বংশ চীন থেকে এসেছে। আমি তেউচিং চাইনিজ। এটি একটি তেউচিও চাইনিজ রেসিপি। বিশ্ববিদ্যালয় পাশ করার পর আমি সোজা আমার পারিবারিক ব্যবসায় যোগ দিই। তাদের একটা সাধারণ ঐতিহ্যবাহী দোকান আছে, যেখানে জুতোসহ নানা কিছু বিক্রি হয়। তাদের অনেক অভিজ্ঞতা ছিল, আর আমার তেমন কিছুই ছিল না। তাই আমি যাই বলতাম তারা বলতো এটা ঠিক না, এটা ভুল। তাই আমাজারা শুরু করার সময় আমার লক্ষ্য এত বড় ছিল না।
আমি শুধু চেয়েছিলাম নিজে কিছু করতে, নিজেকে স্বাধীন করতে। আমি আসলেই পছন্দ করি এমন কিছু একটা করতে। যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি একটা বিশাল বাজার দেখলাম যেখানে সবাই অনলাইনেই বিক্রি করছে। আমি ভাবলাম, আমি কেন অনলাইনে এমন কিছু বিক্রি করতে শুরু করি না। আমার নাম উমা। আমি স্থানীয় জুতার ব্র্যান্ড আমাজারা এর প্রতিষ্ঠাতা। আমার বাড়ি ইন্দোনেশিয়ায়। ইন মাই ওন শুজ নামে আমি একটি বই লিখছি। বিয়ের ঠিক পরপরই আমি ব্যবসাটা শুরু করি। 1 বছর পর আমার একটা বাচ্চা হয়, আর ওর নামই কিন্তু আমাজারা। 7 বছর পর আমার ডিভোর্স হয়। এর ফলে আমার জীবনে একটা বড় প্রভাব পড়ে, কারণ তখন সেই মুহূর্তে আমি খুব বিপদে পড়ে গিয়েছিলাম। আর আপনি জানেন তো, ব্যক্তিগত ঝামেলায় থাকলে উদ্যোক্তাদের কি হয়, সব চুরমার হয়ে যায়। কাজে মনোযোগ ও নেতৃত্ব দেওয়ার আমার একটুও সাহস ছিল না, কাজে ফেরার শক্তিও ছিল না। সেজন্য 2019 সালে আমরা আমাজারা বন্ধ করে দিয়ে দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিই। যখন আমি প্রথম নিজের দোকান চালু করি তখন প্রায়ই আমি খুব হতাশ হয়ে পড়তাম। কোনো দিন আমি মাত্র 5টা পা রান্না করতাম, সবগুলো বিক্রিও করতে পারতাম না। আমার বাবা আমাকে ক্রেতাদের ভালো করে পর্যবেক্ষণ করতে শিখিয়েছিল। ক্রেতারা যদি তাদের খাবার শেষ করে তার মানে হলো তুমি ভালো রান্না করছো, রেসিপিটা ভালো। তারা যদি শেষ না করে তার মানে তোমাকে আরো ভালো করতে হবে। তাই শুরুতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে, কিন্তু আমি চালিয়ে যেতে থাকলাম, কারণ আমার মেয়েদের প্রতি আমার দায়িত্ব আছে। তাদের পড়াশোনা করতে হবে, বাঁচতে হবে, অনেক কিছু করতে হবে। সে সময় আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, নিজের ওপরেই আমাকে নির্ভর করতে হতো। প্রথমে 3-4 মাস আমাকে খুব যুদ্ধ করতে হয়েছে, কারণ ব্যবসা ভালো চলছিল না, আর দোকানের জন্য নতুন একটা জায়গাও দেখতে হচ্ছিল। কিন্তু নতুন জায়গায় আসার পর ব্যবসা ভালো হতে শুরু করলো। দিনে 5টা পা বিক্রি থেকে বেড়ে আমি 10টা বিক্রি করা শুরু করলাম। জায়গা বদলানোর পরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 10টা, 15টা, 16টা, 17টা আমি এভাবে বাড়াতে থাকলাম। যখন দেউলিয়া হলো তখন কোম্পানি আর্থিকভাবে মোটেও ভালো অবস্থায় ছিল না। দাম কমানোর যুদ্ধে নামলাম, অনেক রকম ডিসকাউন্ট দিলাম, আর মাসের পর মাস ধরে আমাদের কোনো লাভ হচ্ছিল না। তাই মনে কষ্ট নিয়ে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হলো। তখন থেকে আমি বুঝতে পারলাম যে উদ্যোক্তাদের জন্য ব্যবসার হিসেব নিজে করতে পারা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা এসব তথ্য বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করতে পারে। আমার জীবনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনেক বড়, কারণ আমি একজন মিলেনিয়াল। আমার যোগাযোগের অনেকটাই হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই আমি যখন ব্যর্থ হলাম তখন আমার মনে হলো এখন সময় সামনে আসার আর সত্য বলার। আমার হারানোর কিছুই ছিল না, আমি এরই মধ্যে ব্যবসাটাই হারিয়ে ফেলেছি। তাই আমি ভাবলাম যে অবস্থায় আছে তাই পোস্ট করি। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি অনেকেরই হৃদয় ছুঁতে পেরেছি। তাদের মনে হয়েছে, ওহ খোদা, আমি একা না, আমারও এমন মনে হয়েছে। 2016 এর ডিসেম্বরে আমাদের শহরে বড় ঘূর্ণিঝড় নক-10 আঘাত করে। আর ঘূর্ণিঝড়টি শুধু আমার শহরে 80% কৃষি জীবিকা আর কৃষি জমি নষ্ট করে, আর 1000-এর বেশি পরিবারকে বাস্তুচ্যুত করেছে। ঘূর্ণিঝড়ের পর বুঝলাম আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে, আর আরও ভালো ঘূর্ণিঝড় প্রতিরোধ ব্যবস্থা বানাতে হবে।
ঘূর্ণিঝড়ের ত্রাণ প্রচেষ্টা হিসেবে শুরু হয় এটা। সেখানে কৃষি জীবিকা নতুন করে তৈরি করতে আমরা শস্য আর শাকসবজির বীজ দান করতাম, কিন্তু তখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কোনো রকম চালানোর মতো হয়েছে, আর আমাদের দীর্ঘমেয়াদে ভালো করার জন্য স্থানীয়দের জায়গা দিতে হবে। তাই তখন আমরা বুঝতে পারলাম যে কোকো বেশ ভালো একটা ফসল, কারণ এটা আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে। এটা ছিল আমরা কি করতে পারি তা দেখানোর একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর সাথে সাথে পারস্পরিক জ্ঞান আদান প্রদানেরও উপায়, যেখানে আমি বড়দের থেকে শিখি আর তারাও আমার থেকে কিছুটা শিখতে পারে। এটা তাদের জন্য শেখানোর চেয়ে বেশি আলোচনার মতো। এর সাথে কাজ করতে করতে আমি বুঝলাম যে এমন টেকসই কৃষি পদ্ধতি থেকে আমি পুনরুৎপাদনকারী কৃষিতে যোগ করতে পারি। এমন অনেক কিছুই আছে যা আমাদের আগের প্রজন্ম থেকে এসেছে, তাই এটা একটা যৌথ প্রচেষ্টায় পরিণত হয় যেখানে খাদ্য ব্যবস্থা নিয়ে আমরা নতুন করে ভাবতে পারি। আমি এই কমিউনিটি তৈরি করেছি যার নাম মেন্ডাকি কেম্বালি, অর্থ আবারও উঠে দাঁড়ানো। এই কারণে আমার মনে হয়েছে আমি অন্য উদ্যোক্তাদের কাছে এই অভিজ্ঞতা বিনিময় করতে পারি। অবাক হলাম যে আমি এমন অনেক উদ্যোক্তা পেয়েছি যাদের আর্থিক বিবৃতি থাকা তো দূরের কথা, এমন বিবৃতি তারা পড়তেই পারে না। আমার প্রকাশক আমাকে ফোন করে বললেন ব্যবসা শুরু করা, বড় করা আর সফল হওয়া নিয়ে একটি বই লিখতে। ব্যর্থতার অভিজ্ঞতার পর আমার খুব মনে হলো যে নিজের মতো থাকা, সাহস থাকা, যেটাকে আমি বলি ইন ইয়োর ওন শুজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই আপনি আপনার সেরাটা বের করে আনতে পারবেন। অন্যরা কি আশা করে সেটা চিন্তা করতে পারবেন না, আর এটাই একমাত্র পথ যা দিয়ে আপনি অন্যদের উপর অর্থবহ প্রভাব ফেলতে পারবেন। তাই আমি মনে করি এটা নিজের থেকেই শুরু হয় আর নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয়। আমার মনে হয় আমার ছোট মেয়ে আমার দোকানের দায়িত্ব নেবে। সে এখনই আমাকে সাহায্য করছে। সে আমাকে বলেছে আমার পর সে ব্যবসা চালিয়ে যেতে আগ্রহী। প্রথমে সে অতটা আগ্রহী ছিল না, কিন্তু সে যখন ব্যবসা তার ভালো লাগে কিনা তা বোঝার জন্য আমাকে সাহায্য করা এবং ব্যবসা শেখা শুরু করে, তখন ধীরে ধীরে সে তার মত বদলাতে শুরু করে। আমি বুড়ো হয়ে গেলে সে আমার কাছ থেকে ব্যবসা বুঝে নেয়ার কথা চিন্তা করছে। আমি তো যতদিন কাজ করতে পারবো ততদিনই করে যেতে চাই। যখন আর দাঁড়াতে পারবো না ততক্ষণ কাজ করব, তারপর আমার মেয়েকে দায়িত্ব দিয়ে দেব। দশ বছর আগে আমি কখনোই ভাবিনি যে আমি সফল হব। আমি কখনোই ভাবিনি আমি এই জায়গায় আসব, এত মানুষ আমার দোকান চিনবে। আমি কখনোই ভাবিনি দোকানটা এত জনপ্রিয় হবে আর পুরো শহরে পরিচিত হবে। আমি ভেবেছিলাম আমি একজন সাধারণ খামু বিক্রেতা হব, যাকে মানুষ খুব একটা চেনে না। এটা আমাকে হাল ছেড়ে না দিতে এবং লড়াই করে যেতে উৎসাহ দেয়। ফিলিপাইনে কৃষিকাজ নিয়ে এক ধরনের মন্ত্র ধারণা আছে। মানুষ মনে করে কৃষিকাজ মানে হলো দারিদ্র, নির্ভরযোগ্য পেশা নয়, আর কৃষিকাজে ব্যর্থতা রয়েছে। এমন ভাবনা আসলে খুবই ভয়াবহ। এই ধারণা বদলানো খুব দরকার, তাহলে আরও তরুণ কৃষিকাজে আসবে। কারণ আমাদের কৃষকদের গড় বয়স 57 বছরের মতো। কৃষিকাজের অনেক দিক আছে। মানুষ যেটিকে রোদের মধ্যে কাজ করা মনে করে, বিষয়টি আসলে তা নয়। সবসময় এখানে অন্য অনেক দিক থাকে যেখানে কৃষিকাজ যুক্ত করা যায়, লজিস্টিক্স থেকে শুরু করে বিজ্ঞান ও গণিত পর্যন্ত। তরুণরা আসলেই পারবে পরিবর্তন আনতে, উদ্ভাবন আর কমিউনিটিতে ইতিবাচক প্রভাব রাখতে পারবে। আর আমি মনে করি আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। এখনই শুরু করুন, আর শুরুটা করুন আপনার নিজের এলাকা থেকে।